এদিকে ভারত ছেড়ে লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। অবশেষে 60 দিনের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি। ভারতের চাপে ক্ষমতা হারাবেন তারেক রহমান। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ, আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে যে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং বর্তমানে শেখ হাসিনা এখন কোন দেশে যাবেন। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশের সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। অবশেষে বহু প্রতীক্ষার পরে এলো সেই সুসংবাদটি, যে সুসংবাদের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে। ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হল? তার মেইন রিজন হচ্ছে এই জায়গা থেকে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হবে, অথবা বলা যায় কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তারা ব্যাপকভাবে উপকৃত হবে। ভারতের ক্রমাগত চাপের কারণে বা তাদের আনুকূল্য পাওয়ার আশায় সরকার এখন আওয়ামী লীগ এবং তাদের মিত্র নেতাদের একের পর এক জামিন দিয়ে দিচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার চতুর্দিক থেকে ফেসে গেলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক মন্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘ থেকে জনাব তারেক রহমানের সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব তারা চেয়েছে। দর্শক মন্ডলী, এখন বর্তমানে জনাব তারেক রহমানের হাতে সময় রয়েছে মাত্র 60 দিন। এই 60 দিনের মধ্যে হয় তাদের কারণ জানাতে হবে, না হয় আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নিতে হবে। প্রিয় দর্শক, এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা জানতে চলেছেন, সেটা হচ্ছে এবার কি তবে ভারত থেকে লন্ডন চলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এমন খবরে ভারতের গণমাধ্যমগুলোতে তুমুল উত্তেজনা কাজ করছে। তারা কিন্তু প্রচার করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারত থেকে লন্ডনে সজীব অজের জয় তার পুত্রের কাছে চলে যাবেন। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি ভারতে থাকাই উচিত, নাকি তার ছেলে সজীব অজের জয়ের কাছে লন্ডনে চলে যাওয়া উচিত বলে আপনি মনে করছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশের সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম,
জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাসবিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতে সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, শারীরিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এই চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাই। ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এত তোলপাড় কেন সৃষ্টি হলো? একটা বিষয়কে ঘিরে ভারতীয় মিডিয়াগুলো অনেক বেশি কিউরিওসিটি দেখাচ্ছে এবং তারা প্রচার করা শুরু করে দিয়েছে শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হলো? তার মেইন রিজন হচ্ছে নরেন্দ্র মোদী নাকি রবিবারে সংসদে এই ব্যাপারে কথা তুলেছে। এখন আমার যে সকল ইউটিউবে সাবস্ক্রাইবার আছে এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আছে, তারা সে কারণে আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, ঘটনা কতটুকু সত্য? শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে? আজকে আমি সে সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়ে সম্পূর্ণরূপে আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা যে ইন্ডিয়া থেকে বিশ্বের 3টা দেশে সফর করবে, এই বিষয়টা নিয়ে 5 আগস্ট পরবর্তী সময় অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক গুঞ্জন হয়েছে। ভারতীয় মিডিয়াও কিন্তু ওই বিষয়টা নিয়ে অনেক তুমুল ঝড় তুলেছিল নিউজ করে, কিন্তু আদতে শেখ হাসিনা ভারত ছেড়ে
ওই দেশগুলোতে যায়নি এবং তিনি এখনো ভারতে আছে। তারপর আরেকটা কাহিনী আসলো, ট্রাভেল ডকুমেন্ট। শেখ হাসিনাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তিনি ইচ্ছা করলে যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু তিনি তবুও কোনো দেশে যাননি, তিনি ভারতেই আছে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা কোথায় যাবে এবং কোথায় যাবে না সেটা কি শেখ হাসিনার উপর ডিপেন্ড করে, নাকি ভারত সিলেক্ট করে দিবে? আপনাদের মনে এটা প্রশ্ন হতে পারে না? হতে পারে। তো মূলত শেখ হাসিনা নিজেই ডিসাইড করবে তিনি কি ভারতে থাকবেন, নাকি লন্ডনে যাবেন, নাকি সুইজারল্যান্ডে যাবেন, নাকি আমেরিকা যাবেন। কথা বুঝতে পেরেছেন? ভারতের পক্ষ থেকে অনেক বিষয় আলোচনা করা হবে, অনেক বিষয় তুলে ধরা হবে, অনেক কিছু নিউজ করা হবে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়া মেইন যে তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনিই সিদ্ধান্ত নেবেন তিনি লন্ডনে যাবেন নাকি আমেরিকা যাবেন। যতদিন পর্যন্ত তিনি ভারতে থাকতে চান ততদিন পর্যন্ত ভারত সরকার ফুল সিকিউরিটি দিয়েই কিন্তু শেখ হাসিনাকে ভারতে রাখবেন। সো এখন যত মিডিয়াতে নিউজ দেখছেন শেখ হাসিনা লন্ডন চলে যাবে, ভারতে আর থাকছে না, এবং ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা লন্ডন চলে যাক, এই সকল বিষয় নিউজের কারণে নিউজ হওয়া, এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ভারত আর থাকবেন, লন্ডনে চলে যাবেন, তাহলে খুব ইজিলি তিনি লন্ডনে চলে যেতে পারবেন কোনো বাধা ছাড়াই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা অনেকে মনে করছেন যে, অনেকে আমাকে প্রশ্নটা করছেন, শেখ হাসিনা যদি ভারত থেকে লন্ডনে চলে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে? আরে ভাই, শেখ হাসিনা ভারত থাকা নিয়ে, লন্ডন থাকা নিয়ে আওয়ামী লীগের সাথে এটা কোনো রিলেটেড না। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা যদি লন্ডনেও চলে যায় বা আমেরিকাও থাকে, তবুও আওয়ামী লীগকে যেভাবে তিনি পরিচালনা করছেন, আওয়ামী লীগকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেম ভাবে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন এবং পরিচালনা করবেন, তিনি বিশ্বের যে কোনো দেশে থাক না কেন। তারেক জিয়া লন্ডনে থেকে বিএনপিকে এই 20 বছর নেতৃত্ব দেয়নি, বিএনপিকে আগিয়ে রাখেনি, রেখেছে। তো শেখ হাসিনা যদি লন্ডনে চলে যাবে, আমেরিকা যায়, সেখান থেকেও আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে, আগলিয়ে রাখতে পারবে যতদিন তিনি বেঁচে থাকেন। তো সেই বিষয় নিয়ে আপনাদের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, কখনো 100% কোনো কিছুর রেজাল্ট আপনার দেখা ছাড়া 100% শিওর মেনে নিবেন না। অনেক আলোচনা হবে, অনেকেই বিশ্লেষণ করবে, আমিও অনেক বিশ্লেষণ করবো, অনেক আলোচনা করবো, তার মানে এনা যে ব্যাপারগুলো 100% হয়ে গিয়েছে বা হবে। আমরা একটি আনুমানিক নির্ভরভাবে আলোচনা করি এবং অনেক ইউটিউবারও আনুমানিক নির্ভরভাবে আলোচনা করে, এবং ইন্ডিয়ার অনেক মিডিয়াও কিন্তু আনুমানিক নির্ভরভাবে অনেক নিউজ করে, বাংলাদেশের মিডিয়াও কিন্তু অনেক আনুমানিক নির্ভরভাবে নিউজ করে। ওগুলা হয়তো অনেক কিছু 50-50, অনেক কিছু 60-40 ধারণা করে অনেক কিছু 100%ও হয়ে যায়। সো ঘটনা হওয়ার আগ পর্যন্ত আপনার কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব দিবে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা করার তিনি যে দেশে যা করে যাবে, ভারতে থাকা অবস্থায় যেভাবে করছে অন্যান্য দেশে গেলেও সেভাবে করে যাবে। আর শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়াতে থাকার সম্ভাবনা বেশি। যদি তিনি কোনো দেশে যেতে চান, সেটা মোটামুটি ভার্চুয়ালি এসে সকলকে ক্লিয়ার করে তিনি যাবেন। আর ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর যে আপনি ভারত ছেড়ে দেন। এখন অনেকে প্রপাগান্ডা ছড়িয়ে বলার চেষ্টা করছে যে ভারতের সংসদেই নাকি নরেন্দ্র মোদীকে প্রেসার দেওয়া হচ্ছে বিরোধী দল থেকে শেখ হাসিনাকে ভারত ছাড়া করার জন্য, শেখ হাসিনা যাতে অন্য দেশে চলে যায়, শেখ হাসিনা ভারতে থাকলে এখন যে নির্বাচিত সরকার আছে বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে, এই সকল বিষয় প্রচার করে বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু এই সকল বিষয় সম্পূর্ণ ভুল। ভারত সরকারও চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকুক এবং বিরোধী দল যারা আছে তারাও কিন্তু চাই শেখ হাসিনা ভারতে থাকুন। শেখ হাসিনার উপরেই ছেড়ে দিয়েছে যে আপনি ভারতে থাকতে মন চাইলে ভারতে থাকুন, আর যদি অন্য দেশে যেতে মন চায় আপনি যেতে পারেন। আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা থাকবে এবং বিশ্বের যে কোনো জায়গায় গেলেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। শেখ হাসিনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে শেখ হাসিনা লন্ডনে যাবে না আমেরিকা যাবে। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে শেষ কথা। ভারত সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই শেখ হাসিনার উপর। শেখ হাসিনা 100% সিকিউরিটি নিয়ে কিন্তু ভারতে অবস্থান করছে। আমি বিনীত অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা কোনো গুজবে কান দিবেন না। কথা বুঝতে পেরেছেন? আর সেই গুজবে কান দিয়ে এই কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন না। একজনের থেকে আরেকজনের কাছে কথাগুলো ছড়ায়, একজন থেকে আরো অনেকজনের কাছে ছড়িয়ে যায়। এভাবে করে সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে, তারা কিন্তু এ সকল বিষয় শুনে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। আর এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে আওয়ামী লীগ যেখানে আরো আগের থেকে বেশি সংগঠিত হয়েছিল সেটা থেকে আবার পিছপা হয়ে যায়। কারণ উজ্জীবিত না থাকলে, হতাশাগ্রস্ত থাকলে সংগঠিত করা কষ্ট হয়ে যায় কর্মীদেরকে। সো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এখন মার্কেটে ছাড়া হবে, বিভিন্ন ধরনের বিষয় মার্কেটে ছাড়িয়ে আওয়ামী লীগের যে সকল কর্মী আছে তাদেরকে হতাশাগ্রস্ত করা হবে, তাদের যাতে মন ভেঙে যায় সে সকল বিষয় তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা কোনো বিষয় কান দিবেন না, মেন জিনিসে ফোকাস দেন। আপনাদের নেতারা যারা আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আপনারা সংগঠিত হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের এখন কাজ হওয়া প্রয়োজন। শেখ হাসিনা ভারতে থাকবে নাকি লন্ডনে চলে যাবে, শেখ হাসিনা আওয়ামী লীগকে কিভাবে নেতৃত্ব দিবে, এগুলা বিষয় আপনাদের মাথায় এখন ছেড়ে ফেলুন। এটা মাথায় রাখবেন সবসময়, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তিনি আওয়ামী লীগ নেতৃত্ব দিবে এবং শেখ হাসিনার সিদ্ধান্ত যেটাই নিবে সেটাই ইন্ডিয়া সরকার পালন করবে। ইন্ডিয়া শেখ হাসিনার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবে না এবং আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপার নিয়ে ইন্ডিয়া এগুলো মাথা ঘামানোর প্রয়োজন নেই। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার কোনো রাজনৈতিক দল না। সো ইন্ডিয়ান নিউজে যদি অনেক কিছু প্রপাগান্ডা ছড়ায় সেগুলো আপনারা কানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেগুলো যে 100% সঠিক সেটাও আমরা কিভাবে মনে করব। ভারতের ক্রমাগত চাপের কারণে বা তাদের আনুকূল্য পাওয়ার আশায় সরকার এখন আওয়ামী লীগ এবং তাদের মিত্র নেতাদের একের পর এক জামিন দিয়ে দিচ্ছে।
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এমনকি সেই আলোচিত বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক কিংবা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মতো মানুষজনও কিন্তু জামিন পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার বিরুদ্ধে যে অসংখ্য মামলা হয়েছিল সেগুলোতেও তো তথ্য প্রমাণের অভাব দেখিয়ে তাকে রেহাই দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে এসব? কারণ এই মুহূর্তে সরকারের কাছে ওই নেতাদের জেলে আটকে রাখার চেয়ে দেশে পেট্রোল আর ডিজেল আনাটা অনেক বেশি জরুরি। বর্তমান সময়ে তারা বুঝতে পারছে যে ভারতের সাহায্য ছাড়া এই জ্বালানির সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে বের হওয়ার আর কোনো ধরনের পথ খোলা নেই বা উপায় নেই। আর ভারতও ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে তাদের পুরনো মিত্র আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফেরার প্রশস্ত একটি রাস্তা করে দিচ্ছে। সুতরাং আপনি যদি পুরো ক্যানভাসটার দিকে একটু ভালো করে তাকান, তাহলে দেখবেন আওয়ামী লীগ কিন্তু মাঠে কোনো ধরনের আন্দোলন করছে না, তাদের কোনো বড় কর্মসূচিও নেই। কিন্তু বৈষয়িক রাজনীতির মারপ্যাচ, বর্তমান সরকারের অনভিজ্ঞতা, আমেরিকার সাথে ভুল শর্তে জড়ানো এবং সর্বোপরি দেশের ভেতরের এই চরম জ্বালানি এবং অর্থনৈতিক সংকট, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে সরকার নিজেই কিন্তু বাধ্য হয়ে আওয়ামী লীগের জন্য একটা সেফ ইন এবং কামব্যাকের রাস্তা তৈরি করে দিচ্ছে। জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে, মানুষ অতীতের স্থিতিশীলতার কথা বারবার মনে করছে, আর এই পুরো ডামাডোলের সুযোগ নিয়ে পর্দার আড়ালে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনি এবং রাজনৈতিকভাবে মুক্ত হয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সুযোগ। দেখুন, একজন রাজনৈতিক বিশ্লেষক কিংবা পর্যবেক্ষক হিসাবে আমি তাই বলবো, এই হাজারো সমস্যা আর দেশি বিদেশি সংকটে সরকার বা সাধারণ মানুষের হয়তো নাবিশ্বাস উঠছে, কিন্তু এই ঘোলা জলেই সব থেকে বড় আর রূপালী মাছটা শিকার করে নিচ্ছে পতিত আওয়ামী লীগই। রাজনীতি বড় অদ্ভুত, তাই না? কখন যে পাশা উল্টে যায় আর কে যে কার ভুলের কারণে লাভবান হয় সেটা আসলে আগে থেকে বলা অনেকটাই মুশকিল। তবে আপাতত এতটুকু নিশ্চিত করে বলা যায়, সামনের দিনগুলোতে এই সংকটের মাত্রা যত বাড়বে, রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের পুনরুত্থানের পথটা কিন্তু ঠিক ততটাই প্রশস্ত হবে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আওয়ামী লীগ বর্তমান সময়ে একদম নীরব ভূমিকা পালন করছে এবং তাদের রাজনৈতিক যে কর্মসূচি কিংবা যে ধরনের আশা ছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের, কিংবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের কাছ থেকে শুনেছি যে আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বিশেষ করে তাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাজনীতির মাঠে ফেরার জন্য আন্দোলনে নামবে। কিন্তু এখন পর্যন্ত, নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের আন্দোলনের ডাক দেয়নি, কোনো ধরনের আন্দোলন করার চেষ্টাও করেনি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা বিচ্ছিন্ন কর্মসূচি ঘটেছে, যেগুলো আসলে একটি রাজনৈতিক দলের চেইন অফ কমান্ড ছাড়াই কিন্তু ঘটে থাকে। এগুলো অতীতেও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগ যতটা উত্তেজিত ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু উত্তেজিত ছিলেন, বর্তমান সময়ে কিন্তু সেই উত্তেজনা কোনোভাবেই দেখা যাচ্ছে না। আবার আরেকটা বিষয় খেয়াল করুন, সেটি হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের শেখ হাসিনাকে থেকে শুরু করে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের কাছ থেকেও কিন্তু অস্থিতিশীলতা কিংবা উত্তেজিত কোনো বক্তব্য বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এতটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কোনোভাবেই বিরক্ত করবে না, বরঞ্চ তারা তাদেরকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দিবে। এর কারণ একটি, সেটি হচ্ছে দেশের মানুষ যেন আওয়ামী লীগের আমল এবং বর্তমান সরকার এবং মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার গেল, সেই সরকারের সাথে আওয়ামী লীগ আমলের তুলনা করতে পারে এবং এই তুলনা করার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সুবর্ণ পথ বা প্রশস্ততা দেখা দিবে। এটি আওয়ামী লীগের লোকজন বর্তমান সময়ে আশা করছেন এবং বর্তমান সময়ে তাদের অ্যাক্টিভিস্টদের কাছ থেকেও কিন্তু শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে। আবার শেখ হাসিনাও কিন্তু রীতিমতো বলেছেন যে দেশের জনগণ দেখুক কোন সময়কাল তাদের অনুকূলে ছিল বা তাদের জন্য ভালো ছিল। সুপ্রিয় দর্শক, এই যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে যেভাবে আসলে সরকার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং বিভিন্নভাবে সরকার কিছুটা হলেও চ্যালেঞ্জ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং অলিখিত সমঝোতা হোক কিংবা অলিখিত কোনো শর্ত হোক, সেই শর্ত মেনে যেভাবে রাজনৈতিক বা গণতান্ত্রিক যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সায় দিচ্ছে অথবা তারা নীরব ভূমিকা পালন করছে, তাতে এই যে আওয়ামী লীগের লাভের পাল্লা, সেই লাভের পাল্লা কিন্তু যত দিন যাবে তত ভারী হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।